নমস্কার দর্শক বন্ধুরা, কেমন আছো সবাই? কিছুদিন ধরে কোথাও যাওয়াই হয়ে উঠছে না, তাই কোনো পুরনো ভিডিও এডিট করে আজ পোস্ট করলাম। জানিও কেমন লাগলো। নববর্ষের শুরুতেই আমরা চলে গিয়েছিলাম উত্তর কলকাতায়। এদিকে চলে যাচ্ছে উল্টোডাঙা, গেলেই উল্টোডাঙার ফুটব্রিজটা চোখে পড়বে, আর এদিকটা হাতিবাগান। আমরা যাব সোজা রাস্তা পেরিয়ে। কোথায় যাব সেটাই তো বলা হয়নি। আমরা যাব কলকাতার খান্নায় অবস্থিত পরেশনাথ জৈন মন্দিরে। সেই দিনটা ছিল রবিবার, তাও আবার দুপুরবেলা, তাই হাওড়া ময়দান থেকে ডিরেক্ট তেঘরিয়া বাসটা পাওয়া যায়নি। তাই হাওড়া স্টেশন থেকে 215A ধরে রওনা দিয়েছিলাম গন্তব্যের উদ্দেশ্যে। স্টপেজ ছিল গৌরীবাড়ি। প্রবেশের গলির দেওয়ালে অপূর্ব সব হাতের কাজ। সেখানে মানব ধর্মের নানান কাহিনী চিত্রিত হয়েছে। যেমন একটাতে লেখা আছে, ক্রোধ, অহংকার, ছলনা এবং লোভ পাপ কাজকে বাড়ায়, তাই নিজের কল্যাণের জন্য এই 4টি ত্যাগ করা উচিত। বাংলা, হিন্দি, ইংরাজি 3 ভাষায় লেখা এই পাথরচিত্র প্রমাণ করে এই অঞ্চলে সর্বধর্মের মিলন ঘটেছে। আবার আরও একটা স্থানে সংসারের মানুষের জন্য 4টি উত্তম কথা, যা অত্যন্তই দুর্লভ, তাও লেখা রয়েছে। ভারতের ঐতিহাসিক কিছু চিত্রও রয়েছে এখানে। চলো এবার এগোনো যাক মন্দিরের দিকে। অনেক দিন ধরেই যাবার ইচ্ছা ছিল, তাই বছরের প্রথম দিনেই সেই শখ পূরণ করেই ফেলেছিলাম। শীতলনাথজির মন্দিরে প্রবেশের মূল প্রবেশদ্বার অতি সুন্দর কারুকার্যে সুসজ্জিত। বদ্রীদাস টেম্পল স্ট্রিটে অবস্থিত এই মন্দিরটি শহরের অন্যতম দর্শনীয় স্থান। এই মন্দিরটি পরেশনাথ মন্দির বা কলকাতা জৈন মন্দির নামেও পরিচিত। 1867 সালে শেঠ বদ্রীদাস নামে এক জৈনিক মারোয়ারি মন্দিরটি নির্মাণ করেন। মন্দিরের প্রতিষ্ঠা কার্য সম্পন্ন করেছিলেন শ্রী কল্যাণ সুরেশ্বরাজি মহারাজ। এই মন্দির চত্বরে মোট 4টি মন্দির রয়েছে। আস্তে আস্তে সবগুলোতেই যাব, এত তাড়াহুড়ো করো না। এই স্থানে ভাদ্র মাসে অর্থাৎ ওই 8ই আগস্ট থেকে 15ই সেপ্টেম্বর নাগাদ উৎসব পালিত হয়। সেই সময় জৈনরা অহিংসা পালন করেন, পূজার শাস্ত্রের পাঠ শোনে বা অনেক রকম দাতব্য কাজ করে। এই মন্দিরের মূল নায়ক হলেন শীতলনাথ ভগবান, যিনি ছিলেন বর্তমান কালচক্রার্ধের 10ম তীর্থঙ্কর। ভগবান শীতলনাথজির মূর্তি গর্ভগৃহে উপবিষ্ট এবং তার হীরাখচিত কপাল দর্শনার্থীদের জন্য একটা প্রধান আকর্ষণ। অন্যান্য দেবতারাও অর্ধমূল্যবান পাথর এবং মূল্যবান ধাতু দিয়ে সুন্দরভাবে সুসজ্জিত। মন্দিরের মূল গর্ভগৃহে ক্যামেরা নিয়ে যাওয়া একেবারেই নিষিদ্ধ, এমনকি ফোনও সাইলেন্ট করে রাখতে বলা হয়। এই মন্দিরের মূল গর্ভগৃহে প্রবেশের অনেকগুলো নিয়মাবলীর মধ্যে কয়েকটা হলো, যেমন পুরুষদের ফুল প্যান্ট পরতে হবে, মহিলাদের প্রবেশের সময় তারা যেন মাথায় ওড়না দিয়ে তবে প্রবেশ করে। এই রকম একটা নিয়মাবলী তালিকা রয়েছে মন্দিরে প্রবেশের ঠিক বাম দিকে। সযত্নে নিজ দায়িত্বে জুতো খুলে রেখে আমরাও ঘুরে এসেছিলাম মূল গর্ভগৃহ থেকে। মন্দিরের ভিতরেও রয়েছে অপূর্ব সুন্দর সূক্ষ্ম কাঁচের কারুকার্য, উচ্চ মানের আয়না দিয়ে সুসজ্জিত। মন্দিরের ঝাড়বাতিগুলো অতিরিক্ত সৌন্দর্য যুক্ত করে। মেঝেটি মার্বেলের ও সূক্ষ্ম ফুলের নকশা দ্বারা অলঙ্কৃত। মন্দিরের দেওয়ালগুলি বিখ্যাত চিত্রশিল্পী গণেশ মুস্করের চিত্র দ্বারা শোভিত। মূল মন্দিরটি 3টি ভাগে বিভক্ত। সবচেয়ে ভিতরের অংশে তীর্থঙ্করদের মূর্তি রয়েছে। মার্বেল মূর্তিগুলি সোনার নেকলেস ও রৌপ্য পদ্মের পাদদেশ পরিধান করে। বাইরের অংশটি দেওয়াল, ছাদ এবং কলামে অলঙ্কৃত। এই বিভাগেই রয়েছে শতাধিক শাখা সহ একটি ঝাড়বাতি।
আর মন্দিরের বাইরে থাকছে বাগান। এই মন্দিরের গর্ভগৃহে একটি প্রদীপ আছে যা ঘি দিয়ে জ্বলে। কথিত আছে 1867 সাল থেকে মন্দিরের অভ্যন্তরে অবিচ্ছিন্নভাবে জ্বলে চলেছে এই প্রদীপটি। এই মন্দিরটি 3টি সুন্দর বারান্দা দ্বারা সন্নিবিষ্ট। মন্দিরের দেওয়ালে রয়েছে মোজাইক। মন্দিরের বাইরে নানান দেশি বিদেশি গাছের সমাহার ঘটেছে। এই সম্পূর্ণ মন্দিরটি স্থাপত্য ও শৈল্পিকতার একটা সাক্ষ্য বহন করে চলেছে যুগ যুগ ধরে। আচ্ছা, এবার একটু বলি যে শীতলনাথজি কে। শীতলনাথজি হলেন বর্তমান কালচক্রার্ধের 10ম তীর্থঙ্কর, অবশ্যই জৈন বিশ্বাস মতে। জৈন মতে তিনি কর্ম ধ্বংস করে এক মুক্ত আত্মা বা সিদ্ধে পরিণত হয়েছিলেন। জৈনদের বিশ্বাস মতে তিনি ভদ্রিকাপুরী বা ভদ্দিলপুরের ইক্ষ্বাকু রাজবংশের রাজা ধৃতরথ ও রানী সুনন্দার সন্তান। দিগম্বর মতে তার প্রতীক স্বস্তিক, আর শ্বেতাম্বর মতে তার প্রতীক শ্রীবৎস। এই মন্দির চত্বরে একটি বড় জলাধারও রয়েছে, যেখানে রয়েছে ঝর্ণা যা জলাধারের সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে, এবং রয়েছে অনেক মাছ। সূর্যের আলোয় মন্দিরের যে চেহারা দেখছো, রাতের আধারের আলোয় তা আরও এক নবরূপ পায়। সূর্যাস্তের সময় আমরা চলেছি মন্দিরটাকে আরও ভালোভাবে দর্শন করতে। জলে অস্ত যাওয়া সূর্যের ম্রিয়মাণ রূপ, সাথে সাথে রক্তাভ আকাশ, আর সেই মধ্য গগনে চূড়া উঁচু করে দাঁড়িয়ে রয়েছে শীতলনাথজির মন্দির। মহাদেবকে প্রণাম করে আমরা এবার পিছনের গেট দিয়ে চলে যাব পরবর্তী স্থানে, শ্রী জৈন শ্বেতাম্বর দাদাজিকা টেম্পল। প্রবেশ করতেই মনে হবে যে না, এটা কলকাতা হতে পারে না, এটা দিল্লি, হায়দ্রাবাদ, রাজস্থানের কোনো জায়গা অথবা কোনো বাইরের দেশ। খানিক মুহূর্তের স্তম্ভিত রূপ ভঙ্গ হবে যখন চারিদিকে বাঙালির কোলাহল শুনবে। আচ্ছা, তোমরা কি জানো শ্বেতাম্বর জৈন আর দিগম্বর জৈন কারা? তবে বলি শোনো। শ্বেতাম্বর অর্থাৎ সাদা পরিহিত, অর্থাৎ যে সমস্ত সন্ন্যাসীরা সাদা কাপড় পরতে অভ্যস্ত। আর দিগম্বর অর্থাৎ আকাশ পরিহিত, অর্থাৎ যে সমস্ত সন্ন্যাসীরা নগ্ন থাকে। এই মন্দির চত্বরেও রয়েছে বেশ বড় ফুলের বাগান আর একটি জলাশয়। এই জলাশয়টিও মাছ দ্বারা পরিপূর্ণ। এই স্থান থেকে বেরিয়ে এবার আমরা চলে যাব ঠিক এর পিছনে অবস্থিত জৈন শ্বেতাম্বর মন্দির আর তার বাগিচায়। সুখলাল জহুরি দ্বারা 1924 সালে 27 নম্বর বদ্রীদাস মন্দির স্ট্রিটে প্রতিষ্ঠিত এই মন্দির। শ্বেত পাথর দ্বারা মোজাক করা মেঝে। প্রত্যেকটা মন্দিরেই খুব সুন্দর সিকিউরিটি সিস্টেম, তবে কোনো মন্দিরের ভেতরেই ফটো বা ভিডিও তোলা যাবে না। এখানে প্রত্যেকটা মন্দিরের সময়ই এক, সকালে 6টা থেকে 11টা আর বিকেলে 4টে থেকে 7টা। এবার সময় বিশেষে পরিবর্তিত হতে দেখা যায়। পরবর্তী ও আজকের দর্শন তালিকার শেষ মন্দির শ্রী শ্রী চন্দা প্রভুজি মহারাজের মন্দির। গণেশীলাল কপুরচাঁদ জহুরি 21শে বৈশাখ 1302 সালে এটি নির্মাণ করেন। প্রত্যেকটি মন্দিরের মতো এখানেও জুতোগুলো সম্পূর্ণ নিজ দায়িত্বে খুলে রাখতে হবে, এর জন্য আলাদা কোনো ব্যবস্থা নেই। আগের 3টি মন্দিরের তুলনায় এই মন্দিরটি হচ্ছে সবচেয়ে প্রাচীন, আর এখান থেকে শীতলনাথজির মন্দিরটি দেখা যায় স্পষ্ট। এর পাশেই রয়েছে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ।
রাতের আলোয় অলঙ্কৃত শীতলনাথজির মন্দির। এই আলোর ঝলকানি দেখতেই রাতে এখানে অনেক দর্শনার্থীর সমাগম ঘটে। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নতুন ঠিকানায়। ততদিন সাথে থেকো। থ্যাংক ইউ।